এই ফ্যাসিস্ট সরকার, গত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 2 মাস আমার ছেলেকে গুম করে রেখে 8ই অক্টোবর 2016 সালে জঙ্গি নাটকের তকমা দিয়ে তাকে হত্যা করেছে। অথচ আপনারা জেনেছেন গত 2-1 দিন আগে চ্যানেল 24 সার্চলাইট 24 একটা অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে পরিষ্কার করে দিয়েছে, এবং এর আগে তারা চাঁপাইনবাবগঞ্জের সার্চলাইট 24 এর মাধ্যমে পুরো জাতির কাছে পরিষ্কার করে দিয়েছে যে এই যে নাটক ছিল, এবং সেই সাথে আমার দেশ পত্রিকার মাধ্যমে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে এই যে পর্যন্ত তৎকালীন ব্রিগেডিয়ার হাকিম ঘুরে বেড়াচ্ছেন। এখনো পর্যন্ত জেনারেল মইনুল হয়তোবা উনি বাইরে যাওয়ার সময় তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে হয়তোবা, বাট উনি এখনো পর্যন্ত ভিভিআইপি প্রোটোকলে ঘুরে বেড়াচ্ছেন। বাট এখনো পর্যন্ত আমরা তাদের কাউকে কাস্টডিতে নিতে পারিনি, বা তাদের কাউকে এক জায়গায় সমবেত করে আমরা তাদের কাউকে অন্তত এইটুকু কোশ্চেন করতে পারিনি। এর চাইতে বড় লজ্জার আর কোনো কিছু হতে পারে না। যে জায়গাটায় এখনো এখানে উপস্থিত, এতটা দুঃখ বুকের মধ্যে চাপায় রেখে উনি আজকে 17টা বছর অপেক্ষা করছেন শুধুমাত্র তার জামাইয়ের লাশের জন্য। তার ছেলেরা অলরেডি কেউ ক্যাডেট কলেজ শেষ করে আর্মিতে চান্স পাওয়ার জন্য অলরেডি আইএসএসবি দিয়েছে, কিন্তু তারা তার বাবার লাশটা পর্যন্ত এখনো পায়নি, বা কবরটা কোনটা সেটা পর্যন্ত পায়নি। এটা এই দেশের সেনাবাহিনীর জন্য এর চাইতে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট যদি একটু চিন্তা করি, গবেষণা করি, কিংবা একটু পিছনে ফিরে তাকানোর চেষ্টা করি, তাহলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। 1971 সাল থেকে 2024 সাল তথা এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা সঠিক ইতিহাস নয়। সেই 1971 সালেই এই বাংলাদেশকে বিপদে ফেলা, পিছনে ফেলা, ব্যাকডেটেড একটা জায়গায় নিয়ে যাওয়ার বীজ বপন করা হয়েছিল 71 সালে। বিগত 15 বছরে আওয়ামী লীগ ভারতীয় বয়ানে আমাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসলেন। বারবার বলা হলো ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতেন না। আওয়ামী লীগের এই বয়ানের সারমর্ম হলো 1971 সালে বাংলাদেশকে ইন্ডিয়ায় স্বাধীন করে দিয়েছে। ঠিক কিনা? এটা কি আসলে সঠিক তথ্য, সঠিক ইতিহাস? 1971 সালে ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। এরপরে কি হোক? এরপরে তারা আমাদের পেটে চলে আসে। স্বাধীনতা মানে এটা নয়, ইন্ডিপেন্ডেন্স মানে এটা নয় যে এক দেশের কাছ থেকে মুক্ত হয়ে আর এক দেশের কাছে নির্ভরশীল হয়ে যাওয়া। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, চোখে চোখ রেখে বার্গেনিং করা বিশ্ব দরবারে। এটার মানে ইন্ডিপেন্ডেন্স, এটার মানে স্বাধীনতা। কিন্তু বাস্তবিক অর্থে 1971 সালে সেটা ঘটে নাই। 1971 সালে শুধুমাত্র ইন্ডিয়া সেটাই বলেছিল। 26 ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা অফিসার শাহাদাত বরণ করেন। জাতীয়ভাবে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমার একটু দুঃখ লেগেছে যে আমাদের 57টা সেনা অফিসারকে শহীদি মর্যাদা দেওয়া যেত গেজেট করে। তো শহীদ সেনা দিবস ঘোষণা করার আগে যদি শহীদের মর্যাদা দেওয়া হতো তাহলে অনেক বেশি মর্যাদা পেতাম আমরা। যাই হোক, তো আমি একটা ছোট গল্প বলতে চাই আমার হাজবেন্ডের বিষয়ে। 24 ফেব্রুয়ারি 2009-এ আমার হাজবেন্ড প্যারেড করেন। তাকে প্যারেড করার জন্য পিলখানাতে নিয়ে আসা হয়েছিল। ওর 22 জানুয়ারিতে আর্মিতে পোস্টিং হয়ে যায় 25 এগিতে, কিন্তু ওকে যেতে দেওয়া হয় না প্যারেড করার জন্য। তো 24 তারিখে যখন প্যারেড শেষ হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড অফিসারদেরকে লাইন ধরে দাঁড় করায়, আর প্রত্যেককে জিজ্ঞেস করে তাদের ব্যাকগ্রাউন্ড কি, বাবা বাড়ি কোথায়,
বা ফ্যামিলি যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি। তো সেখানে আমার হাজব্যান্ড যখন তার ডিটেলস বলে, তার বাড়ি চট্টগ্রাম, এগুলো বলার পর তখন আমার হাজব্যান্ডকে আরও কিছু কথা বলে যে তুমি লেখাপড়া করেছো কোথায়। তখন আমার হাজব্যান্ড বলে কুমিল্লা ক্যাডেট কলেজে। তো আমার হাজব্যান্ড ক্লাস 7-এ পড়তো 1991 সালে। তখন ওরা যখন কলেজ থেকে কোনো ট্যুরে যায়, তো ওরা ওই সময় 7-8-এ সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে, ক্যাডেট কলেজে তো এগুলো কখনো পড়তে পারে না। তো তখন সম্ভবত ও কোনো ফ্রেন্ডের সাথে বা স্যারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পড়তে তার ভালো লাগে, সে জিয়াউর রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে। 91 সালের বা 92 সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা 2009 সালের প্যারেডে 24 ফেব্রুয়ারি 2009-এ আমার হাজবেন্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুব ফলো করো। তো এই কথাটা শুনে আমার হাজবেন্ড তখন খুব তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে খুব ঘাবড়ে যায়। তারপরে যাই হোক, তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপালগঞ্জ বাড়ি হতা, তোমার সবকিছুই আমি দেখতাম, তোমাকে আমি SSF-এ নিয়ে নিতাম, তোমার ব্যাড লাক। তো মাঝের যে কনভারসেশনগুলো হয় সেই কথাগুলো আসলে খুব একটা শোভনীয় ছিল না। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পলিটিক্যাল কেউ আছে কিনা আওয়ামী লীগের, সেই জিনিসগুলো উনি এনশিওর করতে থাকেন। তো আমার এই জিনিসটাই একটা কথা যে এতদিন ধরে যারা উপরে উঠেছেন, 2000 যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল, দেখা গেছে যে আওয়ামী লীগের লোকরা সব আর্মিতে এসে বসে আছেন। তো শেখ হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না, ঠিক না? তো এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন, হ্যাঁ, আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন, বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে, তাহলে আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না, তাই না? সঠিকভাবে তদন্ত হবে না। পিলখানার কি তদন্ত, পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি, এটাকে খুব লাইটলি নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি চাই পার্সোনালি, আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি। আর আমার হাজবেন্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না। তো সহায়তা যদি করতো তাহলে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই। ডিএনএ টেস্ট হয়েছে 4 বার, নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই, ঠিক না? আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না। তো এইটাই আমার বলার ছিল আর কি। বলপূর্বক গুম করা হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। সবার পক্ষ থেকে আমাকে যখন হাসান নাসির ভাই আর হাসিন ভাই আমাদেরকে ডাকেন, তখন আসলে মনে হয় যে না, এই আওয়াজ উঠানোর জায়গাতে আমরা আসলে সবাই একসাথে হওয়া দরকার, এবং এই আওয়াজটা এতটাই জোরালো ও কঠিন হওয়া দরকার যেন সেটা দিল্লির কান পর্যন্ত পৌঁছায়। এবং আমরা যখন বিচারের দাবিতে একসাথে হব, তখন যেন পালিয়ে যারা গেছে হাসিনারা, তখন আর আরেকবার সাহস করতে না পারে বাংলার মাটিতে পা রাখার জন্য। আমরা বিগত 1.5 যুগেরও বেশি সময় এই যারা নির্যাতিত নিপীড়িত, যাদেরকে ইললিগাল কাস্টডিতে নিয়ে রাখা হয়েছে আমার ভাইদেরকে, এই অন্যায়ের প্রথম শুরুটা হয় বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় যে হত্যাযজ্ঞ চলে সেখান থেকে। আমরা এটার দায় আমার মনে হয় আমার পুরো দেশবাসী যারা নাগরিক আমাদের সবার ছিল, কারণ আমরা যদি প্রথমেই এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে দাঁড়াতাম, তাহলে পরবর্তীতে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ, এই 1.5 যুগের যে গুম খুন, তারপরে আমরা জুলাইয়ে আমাদের যে ছাত্র জনতা শ্রমিক মজদুর যে ভাইদেরকে হারিয়েছি, হয়তো এই মর্মান্তিক দিনগুলা, এই এত শহীদের পরিমাণ, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এত হত্যাযজ্ঞের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। আমরা বলতে চাই, আমরা হয়তো ফ্যাসিস্ট রেজিমের সময় সামনে এসে অনেকে কথা বলতে ভয় পেয়েছেন, দাঁড়িয়েছেন, কিন্তু আমি আমাদের পক্ষ থেকে এই যে মায়েরা, যেই স্ত্রীরা, যেই সন্তানরা বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিল,
তাদেরকে অসীম সাহসের পরিচয় মনে করি যারা দিয়েছে, এবং শেখ হাসিনা পালানোর জন্য তার কফিনের প্রথম প্যারেডটা তারাই করেছিল। আমরা জানি, আমরা হয়তো বিচারের দাবিতে এখনো 6 মাস অপেক্ষায় আছি, এখনো আমরা আলামতগুলো সামনে আনতে পারছি না, কারণ ফ্যাসিস্ট রেজিমের সময় পুরো আইন প্রয়োগকারী সংস্থা ল এনফোর্সমেন্ট এজেন্সির সকল প্রশাসনে যারা ছিলেন তাদেরকে হত্যাকারী, খুনি হিসেবে কাজে নিয়োজিত করা হয়েছিল। প্রত্যেকটা অফিসারকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডে জড়িত করে ইললিগ্যাল কাস্টডিতে রেখে গুম খুনের অপরাধে প্রত্যেকটা অফিসারকে জড়ায়ে তাদেরকে খুনি হিসেবে দায়ী করেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার সাজা আমার মনে হয় অনেক আগেই শুরু হয়ে গেছে। যার দেশের মাটিতে পা রাখার অধিকার নাই, সেদিন থেকে তার সাজা শুরু হয়ে গেছে। এবং